হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সায়ন স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমরা যারা যারা 2024 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের যে এই মুহূর্তে পরীক্ষা আসছে 30শে জুন তারিখে, তো পরীক্ষায় তোমরা কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে সেটারই একটা ওভারভিউ নিয়ে, সেটারই একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, আমরা যদি জেনপাস ইউজি পরীক্ষা দেখি, সেই জেনপাস ইউজি পরীক্ষায় আমরা কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করছি সেটা নিয়ে তো আমরা কথা বলবো। তার আগে একটা কথা বলি যে তোমাদের 30শে জুন জেনপাস ইউজি পরীক্ষা রয়েছে। এবার সেই পরীক্ষার আগে তোমাদের ফাইনাল রিভিশনের জন্য বা ফাইনাল প্র্যাকটিসের জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে আসতে চলেছি ম্যারাথন ক্লাসেস। অ্যান্ড সেই ম্যারাথন ক্লাসের রুটিনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 23 তারিখ থেকে আমাদের ম্যারাথন স্টার্ট হবে অ্যান্ড 27 তারিখ অবধি ম্যারাথন চলবে। লাস্টের দুদিন তোমাদের নিজেদের পড়াশোনার জন্য একদম ছেড়ে দেওয়া হবে। ওকে, তাহলে তোমরা এখানে আমাদের ম্যারাথন ক্লাসের যে রুটিনটা সেটা দেখে নিতে পারো যে 23 তারিখ বায়োলজি, 24 তারিখ লজিক্যাল রিজনিং, 25 তারিখ ফিজিক্স, 26 তারিখ কেমিস্ট্রি, 27 তারিখ ইংলিশ। অ্যান্ড টাইমগুলো পাশে মেনশন করা রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার দেখো, আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা কথা বলছিলাম যে আমরা জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের যে পরীক্ষা দিতে যাব তখন আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দেখো, ফার্স্ট অফ অল একটা মাথায় রাখো যে আমি এখানে যে স্ট্র্যাটেজিটা বলছি তোমাকে কি সেটাই ফলো করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি নিজের কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি থাকে যেটা তুমি এতদিন অবধি মক টেস্টে অ্যাপ্লাই করে আসছিলে অ্যান্ড সেটা দিয়ে তোমার মার্কস ভালো আসছিল, তাহলে তুমি সেটাই অ্যাপ্লাই করবে, এখন হঠাৎ করে চেঞ্জ করবে না। কিন্তু যারা কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি তৈরি করোনি, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি যেভাবে বলছি সেইভাবে করার চেষ্টা করবে। আর যারা কিনা স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছো তারা পুরো ভিডিওটা দেখে নাও। এখান থেকে তোমরা কিছু ইনপুটস নিতে পারো যে তোমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে হয়তো একটু মডিফাই করতে পারো। এখান থেকে তোমরা কিছু হয়তো ভালো ইনসাইট পেয়ে গেলে সেগুলো তোমরা তোমাদের স্ট্র্যাটেজির মধ্যে ইনক্লুড করতে পারো। ওকে, তাহলে সবার প্রথমে বোঝো আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় টোটাল প্রশ্ন থাকে 100টা, তাই তো? কিন্তু তার জন্য আমাদের টাইম থাকে কত? টাইম থাকে হচ্ছে 90 মিনিট। দ্যাট ইজ আমাদের এক্সামে এই টাইমটা একটা অনেক বড় ফ্যাক্টর, যে তোমাদের টাইম সেভ করতে হবে। যে ক্ষেত্রে টাইম ম্যানেজ করতে পারবে তার ভালো হয়ে যাবে, কিন্তু যে টাইম ম্যানেজ করতে পারবে না, টাইম যদি এদিক ওদিক 5 মিনিটও নষ্ট হয়ে গেল তাহলে সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে আমাদের এই পরীক্ষায় আমরা কিভাবে অ্যাটেম্প্ট করব? দেখো, সবার প্রথমে বোঝো এখানে তোমাদের 5টা সাবজেক্ট থাকছে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, তাই তো? ফিজিক্সে তোমাদের দুই রকমের কোয়েশ্চেন থাকে, ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ তোমাদের 15টা কোয়েশ্চেন থাকে, ক্যাটাগরি 2-তে 5টা। কেমিস্ট্রিতেও সেম 5টা, 15টা 5টা। বায়োলজিতেও সেম 15টা 5টা। লজিক্যাল রিজনিং এ ক্যাটাগরি 1-এরই 20টা কোয়েশ্চেন হয়, ইংলিশেও ক্যাটাগরি 1-এরই 20টা কোয়েশ্চেন হয়। এবার তার মধ্যে থেকে এই যে ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেনগুলো, এখানে কি থাকে? এখানে 1 মার্কস করে থাকে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য। আর প্রত্যেকটা মানে ভুল উত্তরের জন্য -0.25 হয়। আর যদি কেউ কোনো প্রশ্নের উত্তরই না করো তাহলে সেটার জন্য কোনো পজিটিভ মার্কও হয় না, কোনো নেগেটিভ মার্কও হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যে এই 5টা করে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন থাকছে, সেখানে একটা কোয়েশ্চেনে যদি তুমি কমপ্লিটলি ঠিক উত্তর দাও, স্যার কমপ্লিটলি ঠিক উত্তর মানে কি অর্ধেক ঠিক উত্তরই কি দেওয়া পসিবল? সেটা পসিবল, সেটা অনেকে জানো, আর যারা জানো না তাদের আমি বোঝাবো। তাহলে কমপ্লিটলি ঠিক উত্তর দিলে তোমরা 2 মার্কস পাবে। আর যদি ভুল উত্তর হয়ে যায়, বা এই ক্ষেত্রে তুমি একটা ঠিক অপশন মার্ক করলে একটা ভুল অপশন মার্ক করে দিলে, তাহলেও কি হবে? আলটিমেটলি সেটা ভুলই ট্রিট করা হবে, সেই ক্ষেত্রে তুমি 0 পাবে। ওকে, তাহলে এবার এই যে আমাদের এই 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে আমরা স্টার্ট করব কোন সাবজেক্ট দিয়ে? দেখো, এখানে দুটো বিষয় ফ্যাক্টর করবে। তোমার যদি কোনো সাবজেক্ট খুব বেশি স্ট্রং থাকে, তুমি যদি কনফিডেন্ট থাকো যে এই সাবজেক্টে আমি 90% জিনিস পারবোই পারবো, তাহলে তোমাকে সেই সাবজেক্ট দিয়ে স্টার্ট করা উচিত। কি বলছি? যে তোমার যদি 100% কনফিডেন্স থাকে যে এই সাবজেক্টটা আমার খুব স্ট্রং আছে, এখানে আমি 95% জিনিস পারবো, তাহলে তুমি সেই সাবজেক্টটা দিয়ে স্টার্ট করবে। তাহলে কি হবে? যে সেই সাবজেক্টটা দিয়ে যদি তুমি স্টার্ট করো, তুমি শুরুর দিকে বেশ কিছু কোয়েশ্চেন আরামসে পারবে, অ্যান্ড সেটা তোমার কনফিডেন্স বাড়াবে, কনফিডেন্স বুস্ট আপ করবে, যেটা কিনা আলটিমেটলি তোমার বাকি যে সাবজেক্টগুলো সেটার এক্সামেও হেল্প করবে। ওকে, তাহলে কি বললাম? ফার্স্ট নাম্বার 1 যেটা, যে তোমার যদি কোনো সাবজেক্টে খুব ভালো প্রিপারেশন থাকে, তুমি সেই সাবজেক্টটা দিয়ে স্টার্ট করবে। আর আদারওয়াইজ আরেকটা স্ট্র্যাটেজি কি হতে পারে? তুমি স্টার্ট করবে হয় বায়োলজি দিয়ে অথবা ইংলিশ দিয়ে। কেন বলছি? তার কারণ হচ্ছে এই দুটো সাবজেক্ট তোমার টাইম সেভিং সাবজেক্ট। এখানে টাইম সেভিং প্লাস স্কোরিং। ওকে, এই যে এই সাবজেক্টটা, এটা যেমন টাইম সেভিং সেরকম স্কোরিং। দেখো, বায়োলজিতে তোমার টোটাল থাকে 25 মার্কস, আর ইংলিশে তোমার টোটাল থাকে 20 মার্কস। তোমরা যারা আমাদের চ্যানেলে শাকধারা ম্যামের ভিডিওগুলো দেখেছো, আই হোপ যে ইংলিশের প্রিপারেশন তোমাদের খুব ভালো করে হয়েছে, তোমরা 20-র মধ্যে অ্যাটলিস্ট 18 মার্কস তো সবাই তুলতে পারবে। অ্যান্ড যারা বায়োলজিও আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেছো, ভালো করে প্রিপারেশন করেছো, তাদেরও আই থিঙ্ক প্রিপারেশন ভালো আছে যে 20+ তুলতে পারবে। এবার এই বায়োলজি আর ইংলিশ, এখানে কি হবে? তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন হবে, তাই না? যে তুমি আইদার জানো আদারওয়াইজ জানো না। এখানে তোমার ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, তোমাকে ফিজিক্সে ক্যালকুলেট করতে হবে, কেমিস্ট্রিতে ক্যালকুলেট করতে হবে, লজিক্যাল রিজনিংয়ে ক্যালকুলেট করতে হবে। বাট বায়োলজি আর ইংলিশ
এই দুটোতে তোমার কোনো ক্যালকুলেশন লাগবে না, তুমি আইদার জানো আদারওয়াইজ জানো না। তাহলে এই যে এই সাবজেক্টগুলো যদি তুমি স্টার্ট করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার টাইমটা অনেক সেভ হবে। স্যার কতক্ষণ টাইমের মধ্যে এগুলো করার চেষ্টা করবো? দেখো টোটাল তোমার হাতে 90 মিনিটস টাইম আছে, তাই তুমি চেষ্টা করো এই যে বায়োলজি, সেটা মোটামুটি 10 মিনিট, ম্যাক্সিমাম যাতে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আমি তো বলবো 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, ঠিক আছে? এখন সেইভাবে প্র্যাকটিস করো, বাকি যেই কটা দিন আছে সেই কদিন মক টেস্টও এইভাবে চেষ্টা করো যে 10 মিনিটের মধ্যে বায়োলজি শেষ করতে। সিমিলারলি ইংলিশের 20টা প্রশ্ন, সেটাও 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো। দ্যাট ইজ পার কোয়েশ্চেনে তুমি 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছ। তাহলে আমার মতে বায়োলজি অ্যান্ড ইংলিশ এই দুটো প্রত্যেকটাই তোমাকে 10 মিনিটের মধ্যে, দ্যাট ইজ টোটাল 20 মিনিটসের মধ্যে সলভ হওয়া উচিত। অ্যান্ড যদি বেশি টাইম লেগে যাচ্ছে, ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট মিলে 25 মিনিটের মধ্যে এই দুটো সাবজেক্টকে কমপ্লিট করার চেষ্টা করো। বাকি থাকছে কে? ফিজিক্স, কেমিস্ট্রি, লজিক্যাল রিজনিং। এবার এই তিনটে সাবজেক্টের মধ্যে যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং আছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ধরতে পারো, কিন্তু যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং নেই তারা বায়োলজি অ্যান্ড ইংলিশ এই দুটো করে নেওয়ার পর, আচ্ছা স্যার বায়োলজি আগে স্টার্ট করবো না ইংলিশ আগে স্টার্ট করবো, সেটা তোমার ওপর, তোমার যেটা বেশি স্ট্রং সেটা তুমি আগে স্টার্ট করো। এবার বায়োলজি আর ইংলিশ করে নেওয়ার পর আমি বলবো যে লজিক্যাল রিজনিং স্টার্ট করো। এটাও খুব বেশি স্কোরিং সাবজেক্ট অ্যান্ড এটাতে 20 আউট অফ 20 স্কোর করা পসিবল। কিন্তু এই লজিক্যাল রিজনিং এ একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? যে এই লজিক্যাল রিজনিং এ তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেখানে হয়তো তোমার মাথায় সেই মুহূর্তে লজিকটা কাজ করলো না, কারণ লজিক্যাল রিজনিং তোমাকে লজিকটা ফাইন্ড আউট করতে হবে। এবার হতেই পারে যে সেই মোমেন্টে তোমার কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেনের লজিক মাথায় আসছে না, তাহলে তুমি কি করবে, সেই কোয়েশ্চেনটাই কিন্তু ফেসে থাকবে না। লজিক্যাল রিজনিং এ বাচ্চা কাচ্চা এখানেই ভুল করে যে একটা কোনো কোয়েশ্চেন হচ্ছে না, সেটা সে ইগোতে নিয়ে নেয় যে এটা তো আমাকে করতেই হবে, এই ইগোতে নেবে না। সিমিলারলি বাকি সাবজেক্টগুলোতেও তাই, যে কোনো একটা কোয়েশ্চেন ধরে নাও কারোর বায়োলজি সেই পড়া হয়েছে, কিন্তু কোনো একটা কোয়েশ্চেন পারছো না বলে তুমি সেটার পিছনেই টাইম দিয়ে যাচ্ছ, সেটা কিন্তু করবে না। তুমি কতগুলো কোয়েশ্চেন সলভ করলে বা তুমি বায়োলজিরই কোয়েশ্চেন সলভ করলে কিনা সেটা কিন্তু কেউ দেখতে চায় না, তোমার আলটিমেটলি পরীক্ষা ক্র্যাক হলো কিনা সেটা ইম্পর্টেন্ট। তাহলে লজিক্যাল রিজনিং আমরা করছি, এখানে 20 আউট অফ 20 পাওয়া পসিবল, কিন্তু কেউ যদি করতে গিয়ে দেখছো একটা দুটো কোয়েশ্চেন হচ্ছে না, লজিক মাথায় আসছে না, তুমি সেই দুটোকে সেই মুহূর্তের জন্য ছেড়ে দাও। তুমি যদি ওই দুটোতে ফেসে নিয়ে তুমি টাইমটা ওয়েস্ট করতে থাকো বা নিজের মাথার যে ক্যাপাসিটিটা সেটা সেখানে মানে কাজে লাগাতে থাকো, তাহলে কি হবে, পরবর্তী সময়ে তুমি যখন ফিজিক্স স্টার্ট করছো দেখা যাচ্ছে কোয়েশ্চেন একদমই সলভ হচ্ছে না। সেই জন্য লজিক্যাল রিজনিংটা তুমি করো থার্ডে, দ্যাট ইজ বায়োলজি অ্যান্ড ইংলিশের পর লজিক্যাল রিজনিং করতে যাও। কিন্তু সেখানে কোয়েশ্চেনগুলো, হ্যাঁ এমন না যে তুমি ট্রাই করছো না, ট্রাই করো, কিন্তু কোনো একটা কোয়েশ্চেন যদি একদম মাথায় আসছে না, কিছু আসছে না, সেই মুহূর্তে সেটাকে ছেড়ে দাও, অন্য কোয়েশ্চেন ট্রাই করো। ওকে, তাহলে আমরা লজিক্যাল রিজনিং করছি। লজিক্যাল রিজনিং এ আমরা কতক্ষণ টাইম দেবো? দেখো লজিক্যাল রিজনিং এ তোমাদের যেহেতু লজিক ভাবতে হবে, 25 to 30 মিনিটস মতো লেগে যাবে। ওকে, তাহলে লজিক্যাল রিজনিং এ তোমরা 25 ম্যাক্সিমাম 30 মিনিটস এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। হ্যাঁ, এবার যদি পেপার ইজি চলে আসে, যে আমাদের কোয়েশ্চেন গুলো খুব ইজিলি লজিক খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে তো 15-20 মিনিটেও শেষ হয়ে যাবে। ওকে, তো ম্যাক্সিমাম তোমরা 25 to 30 মিনিটস এর মধ্যে করার চেষ্টা করবে, আর কেউ যদি 20 মিনিটস এর মধ্যে করে নিতে পারছো তাহলে খুবই ভালো। তাহলে এতক্ষণ অবধি আমরা কতখানি টাইম দিয়েছি? আমি ধরে নিচ্ছি বায়োলজি আর ইংলিশ মিলে তোমরা 25 মিনিট টাইম দিয়েছো, অ্যান্ড তোমরা লজিক্যাল রিজনিংও অ্যারাউন্ড 25 মিনিট টাইম দিয়েছো। তোমাদের 50 মিনিট টাইম চলে গেছে। হাতে আছে কত? হাতে আছে অ্যারাউন্ড 40 মিনিট সময়, বা কারোর হাতে হয়তো একটু বেশি সময় লেগে গেছে, তাদের হাতে অ্যারাউন্ড 30 to 35 মিনিটস মতো সময় রয়েছে। সেই সময়ে তুমি স্টার্ট করো হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। এবার এই যে ফিজিক্স কেমিস্ট্রি স্টার্ট করছো, এটাতে কোনটা দিয়ে স্টার্ট করবে? যেটা তোমার বেশি স্ট্রং। আমি বারবার বলছি, যেটা তোমার স্ট্রং সেটা আগে করো। ওকে, তাহলে তুমি ফিজিক্স যদি তোমার বেশি স্ট্রং থাকে তুমি ফিজিক্স দিয়ে স্টার্ট করো, বা কেমিস্ট্রি যদি তোমার বেশি স্ট্রং থাকে তুমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করো। অ্যান্ড এখানেও কি, যেই কোয়েশ্চেনগুলো, দেখো ফিজিক্সে কিছু কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেগুলো কিনা ক্যালকুলেশন করতে অনেক বেশি সময় নেবে, তুমি শুরুতেই সেই কোয়েশ্চেনগুলোতে না খুব বেশি টাইম দেবে না। ওকে, ধরে নাও কোনো একটা কোয়েশ্চেন তুমি দেখছো যে খুব বেশি টাইম কনজিউমিং হবে, সেটাকে সেই মুহূর্তে করবে না। ওকে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি দেখা গেল পরের কোয়েশ্চেনটা পড়তে গেলে সেটা ইজিলি অ্যান্ড অনেক কম সময়ে হয়ে যাবে, তাহলে এইভাবে করে করার চেষ্টা করবে। ওকে, তুমি শুরুতে কি করবে, যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি করছো বা অন্য যে কোনো সাবজেক্টই করছো, তুমি এইভাবে করবে। প্রথমে যখন তুমি করতে যাচ্ছ, যেগুলো একবারে সলভ হয়ে যাচ্ছে না ইজিলি, ওগুলোকে সলভ করো না। যেগুলো দেখো মনে হচ্ছে অনেকটা টাইম কনজিউম করবে বা আমি পারবো কি পারবো না সিওরিটি নেই, সেগুলো শুরুতে করবে না, সেগুলো পরের জন্য বাঁচিয়ে রাখবে। যদি টাইম বেঁচে থাকছে তখন করবে, শুরুতে তুমি যেগুলো পারছো সেগুলো ভালো করে করে নাও। তার কারণ কি, তুমি যদি যেটা অনেক বেশি টাইম কনজিউম করবে বা যেটাতে তোমাকে অনেক বেশি মাথা খাটাতে হবে, সেটাতে যদি মানে নিজের ব্রেনটাকে বেশি উলঝে দাও না, তাহলে কি হবে, তোমার ওএমআর মার্ক করতে ভুল হতে পারে, অনেক প্রবলেম হতে পারে।
পারে। সেই জন্য কি করবে যে তুমি ফিজিক্স ধরো স্টার্ট করলে, যেগুলো কোশ্চেন হতে হতে যাচ্ছে সেগুলো করতে থাকো, কিন্তু কোনো একটা কোশ্চেন দেখছো যে অনেক টাইম কনজিউম করবে বলে মনে হচ্ছে বা অনেক বেশি কঠিন, সেটাকে সেই মুহূর্তের জন্য ছাড়ো, অন্য কোশ্চেনগুলো করে আসো, কেমিস্ট্রির বাকি কোশ্চেনগুলো করে আসো, তারপর যদি সময় থাকছে তখন করবে। ওকে, এবার আসছি আমাদের এই ক্যাটাগরি টু, দ্যাট ইজ ক্যাটাগরি টু এর যে আমাদের 15টা কোয়েশ্চেন থাকছে, এই 15টা কোয়েশ্চেন সবাই অবশ্যই অবশ্যই করে আসবে। তোমার প্রিপারেশন দারুণ হোক, তোমার প্রিপারেশন একদম বাজে হোক, তোমার প্রিপারেশন মোটামুটি হোক, তুমি এই কোয়েশ্চেনগুলোর উত্তর জানো কি জানো না ডাজন্ট ম্যাটার, এই 15টা কোয়েশ্চেন কেউ ছেড়ে আসবে না, সবাই অবশ্যই অবশ্যই এই 15টা কোয়েশ্চেন করে আসবে। অ্যান্ড কিভাবে করবে সেটাও চলো আমি তোমাদের বোঝাই। দেখো এই যে ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন, সেখানে এই ধরো একটা কোয়েশ্চেন আছে, তার 4টা অপশন আছে এ বি সি ডি। এবার এখানে কি, এখানে তোমার একটা অপশনও ঠিক হতে পারে, দুটা অপশনও ঠিক হতে পারে, তিনটা অপশনও ঠিক হতে পারে, দ্যাট ইজ তোমার কি একের বেশি অপশনও ঠিক হতে পারে, একটা অপশনও ঠিক হতে পারে বা একের বেশি অপশনও ঠিক হতে পারে। ওকে, তাহলে একের বেশি অপশনও যদি ঠিক হয় তাহলে এইখানে কিভাবে মার্কিং হয়, ধরো ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে অপশন এ আর সি এই দুটো ঠিক উত্তর ছিল। কোনো একটা স্টুডেন্ট কি শুধু এ মার্ক করে আসলো বা শুধু সি মার্ক করে আসলো, তাহলে কি হচ্ছে, সে দুটো সঠিক উত্তর ছিল তার মধ্যে থেকে একটা ঠিক করেছে, সে 1 মার্কস পাবে। টোটাল দুটো মানে পুরো কোয়েশ্চেনের জন্য 2 মার্কস থাকে, তো সে যেহেতু দুটো অপশন ঠিক ছিল তার মধ্যে একটা ঠিক করলো, সে কি সেই ক্ষেত্রে 1 মার্কস পাবে। কেউ ধরো এ আর সি দুটোই ঠিক দিয়ে এসছে, সে তাহলে 2 মার্কসের 2 মার্কসই পেয়ে যাবে। ওকে, কিন্তু কেউ ধরো যে এ সি তো দিলই, তার সাথে ধরো বি দিয়ে দিল, বা ধরো এর সাথে বি দিয়ে দিল, বা এর সাথে ডি দিয়ে দিল, বা সি এর সাথে বি দিয়ে দিল, তাহলে এখানে কি হচ্ছে, সে সঠিক উত্তর তো দিচ্ছে বাট একটা ভুল অপশনও মার্ক করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি সে পুরোপুরি 0 পাবে। তোমার যে তুমি যেটা চুজ করছো, তুমি যেই অপশনগুলো মার্ক করছো তার মধ্যে যদি একটাও ভুল অপশন মার্ক করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি 0 পাবে। তাহলে এখানে স্যার যে বলছেন যে সবগুলো করে আসতে, 15টা কোয়েশ্চেনই করে আসতে, কিভাবে করবো স্যার? ধরে নাও এই একটা কোয়েশ্চেন আছে, তুমি এটা সলভ করে নিয়েছো, তুমি জানো যে এ আর সি ঠিক হবে, তাহলে তুমি এ আর সি মার্ক করে দাও। ওকে, এবার তুমি যদি সলভ করে নিয়ে দেখছো, ধরুন আমি এটাই এক্সাম্পল নিয়ে চলছি যে এ বি সি ডি, তার মধ্যে এ আর সি ঠিক ছিল, তুমি সলভ করে নিয়ে দেখছো যে তোমার এ উত্তরটা তো চলে আসছে, বাট বাকি তিনটার মধ্যে কোনোটা হবে কি হবে না সেটা নিয়ে তুমি শিওর নও, তাহলে শুধু এ কেই মার্ক করে আসো, বাকিগুলো মার্ক করার প্রয়োজন নেই। কারণ তুমি বাকিগুলোর মধ্যে খুঁজতে গিয়ে যদি ভুল করে ডি কে মার্ক করে দাও, তাহলে তুমি এ মার্ক করার জন্য যাও 1 মার্কস পাচ্ছিলে, এখানে 0 পেয়ে যাবে। অ্যান্ড কম্পিটিটিভ এক্সামে 1 মার্কস অনেক হয়। ওকে, তাহলে কি বলছি, যে যদি তুমি এই ক্যাটাগরি টু এর কোয়েশ্চেনগুলো সলভ করে নিয়ে দেখছো যে তোমার জাস্ট একটা অপশনই তুমি বের করতে পারছো, তাহলে একটাই মার্ক করো। কারণ হতে পারে যে সেই প্রশ্নে শুধুমাত্র সেই একটাই ঠিক ছিল, আর কোনো ঠিক ছিলই না। এবার তুমি জানো যে একের বেশি ঠিক, সেটা করতে গিয়ে তুমি গন্ডগোল করে আসলে, বা হয়তো একের বেশি সত্যিই ঠিক ছিল কিন্তু তুমি যেটা আরেকটা মার্ক করে আসলে সেটা ভুল হয়ে গেল। সেজন্য কি করবে, তুমি যেটা সলভ করে বের করতে পারছো শুধুমাত্র সেটাকেই মার্ক করবে। এবার স্যার আমি যদি সলভই করতে না পারি, দ্যাট ইজ এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে যদি আমি একটা নিয়েও শিওর না হই, বা আমি যদি কোয়েশ্চেনটা করতেই না পারি, তাহলে তখন কি করবো স্যার? তখন কি আমরা উত্তর করে আসবো? হ্যাঁ, উত্তর করে আসবে, কারণ ক্যাটাগরি টুতে নেগেটিভ মার্কিং থাকে না, তুমি যদি ভুলও করো 0 পাবে, নেগেটিভ মার্কিং থাকে না। তুমি তখন কিভাবে মার্ক করবে? তখন তুমি কিন্তু একের বেশি মার্ক করবে না, তোমার সব থেকে বেশি যেটা ঠিক বলে মনে হচ্ছে, ধরে নাও তোমার মনে হচ্ছে না বিটাই সব থেকে বেশি ঠিক মনে হচ্ছে, তাহলে জাস্ট একটা মার্ক করে আসবে। ওকে, তাহলে একটা মার্ক করলে সেটা যদি তোমার ঠিক হয়ে গেল, তুমি মার্কস পেয়ে গেলে, আর যদি ভুল হয়ে গেল তাহলে 0 পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার একটা কেন বলছেন, বেশি করলে কি হবে? ধরো নাও তুমি একটা তুক্কা লাগিয়ে যেটা ঠিক করেছিলে, ঠিক আছে, আরেকটা তুক্কা লাগাতে গিয়ে সেটা ভুল হয়ে গেল, তো সেই জন্য এটা করবে না। ওকে, তাহলে এই ক্যাটাগরি টু, সেখানে এই যে বিষয়টা বললাম এটা কিন্তু মাথায় রাখবে যে এখানে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাই হোক, এই তিনটে সাবজেক্টই আছে, তো যেই সাবজেক্টই হোক ক্যাটাগরি টু এর কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না। ক্যাটাগরি ওয়ানে তোমাকে ছাড়তে শিখতে হবে, কোনো কোয়েশ্চেন যদি মনে হচ্ছে, দেখো ক্যাটাগরি ওয়ানের যে এই কোয়েশ্চেনগুলো রয়েছে, ক্যাটাগরি ওয়ানের যে 85টা কোয়েশ্চেন তোমরা পাবে, সেখানে যদি মনে হচ্ছে কোনোটা পারছি না বা কোনোটা আমার উত্তর ভুল বেরোচ্ছে, সেটা ছাড়তে হবে। কারণ তুমি যদি ধরো একটা প্রশ্ন ভুল করছো, তার জন্য তোমার -0.25 হয়ে যাবে না, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। নেগেটিভ মার্কিং এর থেকে বাঁচতে হবে, তোমাকে এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করতে হবে, যে তুমি যতগুলো করছো যাতে তুমি ম্যাক্সিমাম ঠিক করতে পারো। তাহলে আমি ওভারঅল স্ট্র্যাটেজিটা আরেকবার তোমাদেরকে রিওয়াইন্ড করিয়ে দিচ্ছি, যে তুমি হয় তোমার সব থেকে স্ট্রং সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে, অথবা বায়োলজি অ্যান্ড ইংলিশের মধ্যে কোনো একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে। বায়োলজি অ্যান্ড ইংলিশ করে নেওয়ার পর নেক্সট লজিক্যাল রিজনিং এ চলে আসবে।
লজিক্যাল রিজনিং করার পর তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে যাবে। ফিজিক্স কেমিস্ট্রিতে নিজের স্ট্রং সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে। তুমি যখন কোনো একটা সাবজেক্টের কোনো একটা কোয়েশ্চেন করছো, সেটা যদি আটকে যাচ্ছে বা সেটা যদি কোনোভাবে না হচ্ছে সেই মুহূর্তে, সেটাকে সেই মুহূর্তের জন্য স্টপ রাখবে, অন্য কোয়েশ্চেন করবে, টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে? কারণ এই পরীক্ষায় টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর ক্যাটাগরি 2 এর যে কোয়েশ্চেনগুলো থাকবে সেখানে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে না, সেটা তোমরা সবগুলো উত্তর করে আসবে। ধরে নাও তুমি যদি একটা অপশন নিয়ে শিওর থাকো, তাহলে একটাই মার্ক করবে, বেশি নাম্বার পাওয়ার লোভে বেশি অপশন মার্ক করবে না। কারণ সেই একটা অপশন তোমাকে যেইটুকু মার্ক এনে দেবে, তুমি যদি ভুল করে একটা ভুল মার্ক করে দাও, সেটা কিন্তু তোমার মার্কস আরো মানে তুমি যাও ধরো 1 মার্কস পাচ্ছিলে বা যদি তুমি 0.67ও পাচ্ছিলে, সেটা তোমার কমিয়ে দেবে, তাই না? তো এই সমস্ত কিছু করবে না। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের আপকামিং ম্যারাথন সেশনগুলো আসছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড বন্ধুদের সঙ্গে এই ম্যারাথন ক্লাসের ডিটেলসগুলো শেয়ার করে দিও, যাতে তারাও এই ম্যারাথন ক্লাসগুলো করতে পারে অ্যান্ড এখান থেকে বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।